প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাহিত্যের ইতিকথা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম তোমাদের দশম শ্রেণীর ভূগোল বইয়ের বায়ুমণ্ডল অংশটির প্রথম অংশ। আজকে সেই বায়ুমণ্ডলের পাঠ্য অংশটি আলোচনা করব। পূর্বের ভিডিওতে আলোচনায় রেখেছিলাম বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডল কাকে বলে এবং সেই বায়ুমণ্ডলের কোন কোন উপাদানগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এবং কোনটি কতটা পার্সেন্ট আছে এই বায়ুমণ্ডলের মধ্যে এবং তাদের গুরুত্ব সম্পর্কে আজকে এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। বায়ুমণ্ডলের এই স্তরবিন্যাস করলে বায়ুমণ্ডলের সেই স্তরবিন্যাসকে আমরা দুই শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস উপাদানের ভিত্তিতে, অন্য একটি স্তরবিন্যাস উপাদানের উপর ভিত্তি করে এটি দুটি ভাগে ভাগ করা যায়। একটি হোমোস্ফিয়ার আর একটি হচ্ছে হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার যার অর্থ হচ্ছে সমমণ্ডল আর হেটেরোস্ফিয়ার যার অর্থ হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে এলাকাটি, সেটি হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান, যেখানে অনুপাতগুলি প্রায় একই রকম এবং বিভিন্ন গ্যাস, জৈব অজৈব কণা দ্বারা সেগুলি গঠিত। তাতে মোট তিনটি স্তর লক্ষ্য করা যায়। একটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। অপরদিকে বিষমমণ্ডল, যেটি হেটেরোস্ফিয়ার নামে পরিচিত। হোমো কথার অর্থ সম, স্ফিয়ার মণ্ডল। হেটেরো কথার অর্থ বিষম, স্ফিয়ার মানে মণ্ডল। এটি ওই 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত অংশ। এখানকার যে উপাদানগুলি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন। তবে এগুলির পরিমাণ সকলটি একই অনুপাতে থাকে না এবং এখানে 4টি উপবিভাগ লক্ষ্য করা যায়। সেই 4টি উপবিভাগের আণবিক স্তরগুলো দেখলে দেখা যায় যে আণবিক নাইট্রোজেন স্তর, যেখানে 88 থেকে 200 কিলোমিটারের মধ্যে পর্যন্ত। পারমাণবিক অক্সিজেন স্তর, অক্সিজেনের পরিমাণ বেশি, সেটি 200 থেকে 1120 এবং 1120 থেকে 3540 আর 3540 থেকে 10,000 কিলোমিটার। তবে বলা বাহুল্য যে এই হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের পার্থক্যটা একটু পড়ে রেখো এবং এখানকার যে সংজ্ঞা বললাম তার মধ্যে থেকেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এই হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের সীমারেখার মাঝে যেটি আছে তাকে বলে টার্বোপজ। জেনে রেখা ভালো, 1902 সালে লিও ফিলিপ এবং তেসারেন্স দারবোরোথ পরীক্ষার মাধ্যমে সর্বপ্রথম দেখিয়েছিলেন বা আবিষ্কার করেছিলেন বায়ুমণ্ডলে অন্তত দুটি স্তর আছে, যা ওই নিচের দুটি, একটি ট্রপোস্ফিয়ার, অন্যটি স্ট্র্যাটোস্ফিয়ার। এই জন্য বিশপ ফিলিপস তেসারেন্স দারবোরোথ হলেন বায়ুমণ্ডলের স্তরের আবিষ্কর্তা। তাপমাত্রার তারতম্য অনুসারে বিজ্ঞানী প্যাটারসন বায়ুমণ্ডলকে নিম্নলিখিত স্তরে ভাগ করেছেন। তার মধ্যে একটি অন্যতম ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার আলোচনাগুলো করব আমরা এই স্তর দেখে। এই স্তরের একটা চিত্র আমি এঁকেছি আমার এই খাতার মধ্যে, লক্ষ্য করো। এখানে এই চিত্রগুলোই হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করব এবং হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের একটি চিত্র আছে নিচে, লক্ষ্য করো। উষ্ণতার তারতম্যের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলের যে 6টি স্তর লক্ষ্য করা যায়, তার প্রথম নাম্বার স্তরটি হলো ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, যাকে ইংরেজি এই ট্রপোস্ফিয়ারের গ্রিক শব্দ ট্রোপস অর্থাৎ টার্বুলেন্স অর মিক্সিং বা মিশে যাওয়া বা অশান্ত, স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল। এই স্তরের নাম হয়েছে ট্রপোস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলের ঊর্ধ্বে 18 কিলোমিটার এবং কমতে কমতে মেরুতে 8 কিমিতে পৌঁছেছে। এই স্তরে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম দিকে যদি উষ্ণতার বৈশিষ্ট্য বলা যায়, তাহলে বলা যায় এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে হ্রাস পায়, অর্থাৎ 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এটি হ্রাস পেতে থাকে। নিরক্ষীয় অঞ্চলে এই উষ্ণতা কমে -80 ডিগ্রি সি এবং মধ্য অক্ষাংশে এটি হয় 58 ডিগ্রি সি। উপাদান, বায়ুমণ্ডলের গঠনকারী উপাদানগুলির বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা তার 70% রয়েছে এই স্তরে এবং এখানকার অপর নাম ক্ষুব্ধমণ্ডল, কারণ এখানে মেঘ, ঝড়, বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটতে লক্ষ্য করা যায়।
এছাড়া এর বৈশিষ্ট্য হলো এখানকার ঘনত্ব খুব বেশি এবং বায়ুর গ্যাসীয় পদার্থের 75% এই স্তরে অবস্থান করায় বায়ুচাপ ও ঘনত্ব বেশি হয়। এর আবিষ্কর্তা ফ্রান্সের বিজ্ঞানী তেসারেন্স দা বোরত এই স্তরটি আবিষ্কার করেছিলেন। উচ্চতা বাড়ার সাথে সাথে এখানকার বায়ুর চাপ কমে, আবার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও কমে। এই স্তরের ওপরে একটি অংশ আছে যাকে বলা হয়ে থাকে ট্রোপোপজ। এটা একটু ভালো করে দেখবে। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বে 3 কিলোমিটার পর্যন্ত অংশে উষ্ণতা প্রায় একই থাকে, না হ্রাস ঘটে আর না বৃদ্ধি ঘটে। যেহেতু উষ্ণতা হ্রাস বৃদ্ধি এই অংশটি পজ থাকে, তাই একে বলা হচ্ছে ট্রোপোপজ। পজ কথার অর্থ থামা। ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা। এখানেই জেট বায়ু বয়ে যায়। পরবর্তী স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি লাতিন শব্দ স্ট্রেটাম অর্থাৎ স্তর থেকে এই স্তরের নামকরণ হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। যেখানে ট্রোপোপজ তার ঊর্ধ্বে 50 কিলোমিটার পর্যন্ত অঞ্চলই হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস শব্দটি এসেছে গ্রিক শব্দ স্ট্র্যাটোস অর্থাৎ শান্ত এবং স্ফিয়ার কথার অর্থ মণ্ডল। কিন্তু এই বায়ুমণ্ডলের স্তরে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। এই বাড়ার হার নির্দিষ্ট নয়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। যে উচ্চতায় গিয়ে তা সর্বোচ্চ হয় ততদূর পর্যন্ত বিস্তৃত স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এটি বিস্তৃতি 18 থেকে 50 কিলোমিটার এবং এই অঞ্চল আরেকটা নাম শান্তমণ্ডল। এখানকার কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখে নিই। বৈশিষ্ট্যে বলা যায় এখানকার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, আর নিম্নে উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে উষ্ণতা বেড়ে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। বায়ুর ঘনত্ব এখানে কম এবং ওজোন গ্যাসের ঘনত্ব এই স্তরে নিম্নাংশে সর্বাধিক বলে এই অংশের নাম ওজোন স্তর। এই স্তর সর্বদা শান্ত থাকে বলে এর অপর নাম শান্তমণ্ডল। শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে, বর্ণময় মেঘের সঞ্চার হয়, তাই এই মেঘ মৌক্তিক মেঘ নামে পরিচিত বা মাদার অব পার্ল। এর আবিষ্কর্তা 1902 সালে বিজ্ঞানী তেসারেন্স দা বোরত এই স্তরটি আবিষ্কার করেন। ট্রোপোপজের মতো স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে একটি স্তর থাকে যাকে বলে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ কেন? কারণ ঊর্ধ্বে 50 থেকে 55 কিমি অংশে স্ট্র্যাটোস্ফিয়ারের এই মেসোস্ফিয়ার সীমারেখা অংশে উষ্ণতার হ্রাস বৃদ্ধি কিছুই ঘটে না। তবে যেখানে ট্রোপোস্ফিয়ারকে অশান্ত মণ্ডল বলা হয় বা ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, তেমনি এখানে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করা যায়, এই দুটি অংশ থেকে একটি ট্রোপোস্ফিয়ার অন্যটি স্ট্র্যাটোস্ফিয়ার, তাদের পার্থক্য বিষয়গত দিক থেকে এটা নিম্নতর স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা 18 কিমি, এটা 50 কিমি। এটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, এর উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। বৈশিষ্ট্য ক্ষুব্ধমণ্ডল, শান্তমণ্ডল। প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্র মেঘের অবস্থান, আর শুষ্ক মেরু অঞ্চল ছাড়া কোথাও মেঘের অবস্থান প্রায় নেই। তবে উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বাড়ে কেন? অন্যদিক থেকে ট্রোপোস্ফিয়ারের বেলা একটি প্রশ্ন লক্ষ্য করা যায় যে উচ্চতা বৃদ্ধিতে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কমে কেন? আমরা আগে দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করি যে ট্রোপোস্ফিয়ারের কারণে উষ্ণতা কম হয় কেন। প্রশ্নটার উত্তর এই রণজিৎ গণং মহাশয়ের বইতেই লক্ষ্য করবে। দেখো, পয়েন্ট যদি বলতে চাও তাহলে উচ্চতা বৃদ্ধিতে ধূলিকণার পরিমাণ কমে যায়, তাই উষ্ণতা কম হয়, এবং উচ্চতা বৃদ্ধিতে তেমনি বায়ুর ঘনত্ব কমে যায়, চাপ কমে যায় এবং বিকিরণের প্রভাব কমে যায়। অর্থাৎ ধূলিকণা, বায়ু, ঘনত্ব, চাপ, বিকিরণ সবই কম হয়, তাই উষ্ণতা কমে যায়। অন্যদিকে যেটি প্রশ্ন করলাম যে উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বাড়ে কেন, তাহলে এই অংশে ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে উষ্ণতা বাড়ায়, আর বায়ুর ঘনত্ব কম বলে বিকিরণগত তাপের প্রভাব বাড়ে। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। আর এই স্তরে জেট প্লেন যাতায়াত করে। স্ট্র্যাটোপজ তো বললামই। পরবর্তী যেটি স্তর সেটি হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এটি গ্রিক শব্দ মেসোস অর্থাৎ মধ্যম ভাগ থেকে এই স্তরের নামকরণ, আর স্ফিয়ার কথার অর্থ অঞ্চল। এটি 50 থেকে, যেখানে স্ট্র্যাটোপজের ঊর্ধ্বে 80 কিমি পর্যন্ত এটি বিস্তৃত এই মেসোস্ফিয়ার।
এই মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার এরা তিনটেই কিন্তু হোমোমণ্ডলের বা সমমণ্ডলের অন্তর্গত। এখানে এই স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আবার উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের মতোই এর এখানে বৈশিষ্ট্যটা একই রকম। তবে এখানে উল্কাপিণ্ড এই স্তরে পুড়ে ছাই হয়ে যায় এবং এখানে যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে মৌক্তিক মেঘ লক্ষ্য করা যায়, জলীয় বাষ্পের প্রবেশ ঘটে বর্ণময় যে মেঘের লক্ষ্য করা যায়, কিন্তু এখানে হালকা মেঘের সৃষ্টি হয়, তাকে বলে নৈশদ্যুতি মেঘ বা নকটিলুসেন্ট ক্লাউড। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এবং ঊর্ধ্বে উষ্ণতা -90°C হয়। এখানে বায়ুর চাপ খুবই কম এবং উচ্চতা বৃদ্ধিতে আরও কমতে থাকে। মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমারেখা অঞ্চলটির নাম হচ্ছে মেসোপজ। কারণ এখানে উষ্ণতার কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, যাকে বলা হয়ে থাকে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার মেসোস্ফিয়ারের এটি ঊর্ধ্বে অবস্থান করে। থার্মোস্ফিয়ার একটি গ্রিক শব্দ, থার্মোস অর্থাৎ যার অর্থ হচ্ছে তাপ, আর স্ফিয়ার অর্থাৎ অঞ্চল অর্থাৎ তাপ অঞ্চল বা তাপমণ্ডল। এটি 500 কিমি পর্যন্ত বিস্তৃত। এই অংশটি অতি দ্রুত হারে এই স্তরে উষ্ণতা বাড়তে থাকে, একে থার্মোস্ফিয়ার বলে। এখানে আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেনের এই স্তর গঠন উপাদান সূর্য থেকে আগত রঞ্জন বা এক্স-রে বা গামা রশ্মিকে শোষণ করে, ফলে অণু পরমাণুকে ভেঙে ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয়। তাই এই স্তরের আরেকটি নাম আয়নোস্ফিয়ার। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে আমরা পেয়েছি যার আরেকটি নাম ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার যার আরেকটি নাম শান্তমণ্ডল, তেমনি থার্মোস্ফিয়ারের একটি নাম আয়নোস্ফিয়ার। কারণ আরেকবার বলি যে একে কেন আয়নোস্ফিয়ার বলা হয়ে থাকে, কারণ আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেনের এই স্তর গঠনকারী উপাদান যা সূর্য থেকে আগত এক্স-রে আর গামা রশ্মিকে শোষণ করে নেয় এবং অণু ও পরমাণুকে ভেঙে ধনাত্মক ইলেকট্রন আয়নে পরিণত হয়। তাই এই স্তরকে বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ার। এটির বিস্তৃতি আমরা 500 কিমি। এর উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দূরত্ব হারে বাড়ে এবং এমন উষ্ণতা হয় যা 1200°C তাপমাত্রা এসেও দাঁড়ায়। এখানকার বায়ুর ঘনত্ব খুব কম হয় এবং অতি বেগুনি রশ্মি শোষিত হয়। বায়ু আয়নিত হয়ে বেতার তরঙ্গ এই স্তর থেকেই প্রতিফলিত হয়। এছাড়া অরোরা বা মেরু প্রভা এখানে দেখা যায়। এক্সোস্ফিয়ার ঠিক আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থান করে 750 কিমি। এই স্তরটি হলো এক্সোস্ফিয়ার। এটি গ্রিক শব্দ এক্সো অর্থাৎ বাইরে, স্ফিয়ার কথার অর্থ হচ্ছে অঞ্চল। বায়ুমণ্ডলের যে স্তরটি 500 কিমি থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত সেটি এক্সোস্ফিয়ার অংশ। এখানে বায়ুর ঘনত্ব খুবই কম, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে। বায়ুর ঘনত্ব হিলিয়াম ও হাইড্রোজেন হিলিয়ামের গ্যাসের প্রাধান্য বেশি এবং বায়ুর ঘনত্ব এতই কম যে বায়ুর অস্তিত্ব বোঝাই যায় না। এখানে উষ্ণতা বাড়ে, সেটা 1200°C এবং সর্বোচ্চ উষ্ণতা 1600°C হয়ে থাকে। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন সাধারণত এই স্তরে অবস্থান করে। পরবর্তী স্তর সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার এটা এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের সর্বশেষ ম্যাগনেট বা চুম্বক। এটি চুম্বকীয় মণ্ডল যেটি 750 থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত। ইলেকট্রন প্রোটন দ্বারা গঠিত চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে বলে এই স্তরের নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। সূর্য থেকে আগত সৌরবায়ু এই স্তরে আবদ্ধ হয়। এই স্তরে যে অংশ পৃথিবীর চুম্বক ক্ষেত্র থেমে যায় তাকে ম্যাগনেটোপজ বলে। নিরক্ষীয় অঞ্চলের দুটি ম্যাগনেটোপজের বলয়কে ভ্যান অ্যালেন বিকিরয় বলয় বলে। দুই ম্যাগনেটোপজ অংশকে। এই গেল বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের ভিত্তিতে তার স্তরভাগ।